হ্যালো স্টুডেন্ট, আজকের সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রার চতুর্থ স্কুল সমস্ত অঙ্কগুলো সমাধান করব। দেখো, একদম প্রথম অঙ্ক, একের প্রথম অঙ্কটা দেখো। বলছে এত টাকা মানে 1.25 টাকা 10 টাকার শতকরা কত। এটা কেমন করবে দেখো, এই যে 1.25 টাকা, এটা 10 টাকার, হ্যাঁ 10 টাকার 1.25 টাকা হলো। যত টাকার শতকরাটা বার করতে বলছে সেটা কিন্তু নিচে বসবে, তাহলে ইন্টু 100 হলো। এবারে দেখো, এই শূন্য কাটা গেল, নিচে একটা শূন্য, ওপর একটা শূন্য। এবারে 10 দিয়ে গুণ করলে কি হয়, দশমিক ডান দিকে সরে, তাহলে দশমিকটা এখানে হবে, তাহলে সমান কত হবে 12.5, দশমিকটা এখানে এলো, এত টাকা। ক্লিয়ার? তারপরের যে অঙ্কটা আছে দেখো, তারপরের অঙ্কটা বলছে এইটা সমান -2 হলে এক্সের মান কত। দেখো আমি দ্বিতীয় অঙ্কটা করছি। দেখো দ্বিতীয় অঙ্কটা কি আছে, এক্স প্লাস -5 গুণিতক -a+4, ওকে, এইটা সমান কত বলেছে, -2। ক্লিয়ার? তাহলে এটাকে আমি তাহলে কী করতে পারি, দেখো এক্স প্লাস, এ দুজনকে গুণ করলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 4 5 20, কত হবে -20 সমান কত হবে -2। বা এটা তাহলে কী হবে, তাহলে এক্স সমান কী হবে, এই -20টা সে পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে -2 আর হচ্ছে +20 সমান কত হবে, মানে 20 থেকে 2 বাদ, মানে কত হবে তাহলে 18, তাই না? তার পরের অঙ্কটা দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। এটা কিন্তু রিপিট এসছে, আগের সেটাও কিন্তু ছিল। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে সমকোণী মানে একটা কোণ তো 90 ডিগ্রি হবেই, কেন 90 ডিগ্রিকে সমকোণ বলে। আর দুটো সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হবে, দুটো বাহু যদি সমান হয় তাহলে ওই দুটো কোণ 45 45। ক্লিয়ার? তাহলে এটা কী হবে, 45 দিয়ে কাটলে 45 দুগুণে 90, 45 একে 45, 45 একে 45, তাহলে 2:1:1। ক্লিয়ার? আচ্ছা, প্রথম প্রশ্নের যে উত্তরটা দেখো, এই যে 12.5 মানে বি, সাইডে বি লিখে দিলাম। দ্বিতীয় প্রশ্নটা দেখো, আমাদের হয়েছিল 18, এই যে এ, তাই তো, এটা কিন্তু এ। তৃতীয়টা 2:1:1, 2:1:1, এটা হচ্ছে সি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো আইভি, যে 1000⁻0, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান কিন্তু 1 হয়, হলো। তাহলে এটা বি হবে, তাহলে আইভির দাগে বি উত্তরটা হবে। হ্যাঁ, শুধু উত্তরটা লিখে দিলাম। হ্যাঁ, এটা তো তুমি লিখতে পারো যে 1000⁻0 সমান 1। ক্লিয়ার? আর যেহেতু এটা মুখে মুখে করা যায়, তাই সরাসরি এরকম উত্তর লিখলেও মাস্টার নম্বর দেবে। তারপরে ভি দেখো, একটি সরল রেখাংশের ওপর কোনো বিন্দুতে একটি লম্ব আঁকলে যে দুটি কোণ উৎপন্ন হয়, সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান। ব্যাপারটা বোঝো, ধরো এই একটা সরল রেখা, এর উপর একটা লম্ব আঁকলাম, লম্ব মানে হ্যাঁ, তাহলে এই কোণগুলো 90 ডিগ্রি হবে। তো সরল রেখার উপর একটা লম্ব আঁকলে যে দুটি 90 ডিগ্রি কোণ, মানে এটাও 90 ডিগ্রি কোণ, এটাও 90 ডিগ্রি কোণ। ক্লিয়ার? তাই এদেরকে আবার সমদ্বিখণ্ডক করতে, মানে এদেরকে সমদ্বিখণ্ডক করলাম, তাহলে কী হবে, 90কে সমদ্বিখণ্ডক করলে কী হবে, এটা 45, এটাও 45 ডিগ্রি হবে। একেও সমদ্বিখণ্ডক যদি করে দিই, এটা শর্ট প্রশ্ন বলে আমি পেনে করে দিচ্ছি, হলো, তোমরাও এটা এমনি পেনেই করে দেবে, এটাও 45, এটাও 45 ডিগ্রি। তাহলে সেই কোণ দুটির সমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ, মানে এই যে এই কোণটা আর এই কোণটাকে সমদ্বিখণ্ড করলাম, এই কোণটাকে সমদ্বিখণ্ড করলাম, এই মধ্যবর্তী কোণটা কত বলেছে, তাহলে 45 45 90 ডিগ্রি, তাহলে কত হবে 90 ডিগ্রি। এর ডি উত্তর হবে 90।
তারপরে দেখো এই 2:3 আর 4:5 মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত নিশ্চয়ই জানো, 2:3 আর কত 4:5, এদের মিশ্র অনুপাত কী হয়? এই পূর্ব পদগুলোর গুণফল, মানে 2 × 4 উত্তর পদগুলোর গুণফল, মানে 3 × 5, মানে কত 8:15। ক্লিয়ার? 8:15 মানে কি 8/15, ইস্টুকে বাই আকারে হচ্ছে লেখা যায়, তো 8/15 দেখো এই যে বি, অপশান বিতে আছে। ওকে, তারপরে দেখো এই প্রশ্নটাও এই কিছুটা করানো হয়েছে। ABC ক্রমিক সমানুপাতি থাকলে বি এর মান বলেছে। ABC যখন ক্রমিক সমানুপাতে থাকে তখন কেমন লেখা যায় এটা বুঝে নাও। তখন এরকম লিখব, A:B সমানুপাত B:C, এটা মাথায় রাখবে। তাহলে A/B সমানুপাতের জায়গায় সমান লিখে দেব B/C, মানে 3টে হলে, আমাকে তো 3টে দিয়েছে, তার জন্যই এই মাঝখানেরটা রিপিট হবে। ক্লিয়ার? A:B সমানুপাত B:C, এটাকে A/B সমান B/C। এবার দেখো কোনাকুনি গুণ করা যায়, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটা গুণ করলে কী হবে? B² সমান কত? AC হলো। তাহলে বি এর মানটা তাহলে কত হবে? বি, এই দুইটা এপাশে গেলে কী হবে? মাথায় রাখবে, কোনো কিছু স্কোয়ার সমান যেইটা, এটা গেলে কী হবে জানো তো? ধরো AC হোল টু দি পাওয়ার 1/2, মানে এই যে দুইটা এদিকে এলে 1/2 হবে, মানে এই পাওয়ার এই থাকবে কিন্তু পাশে নয়। আর এইটাকে কিন্তু √ওভার চিহ্ন দ্বারা প্রকাশ করা, এটা হচ্ছে এই পাওয়ার হাফ মানেই কিন্তু এই √ওভার। তাহলে AC, আর তোমরা এখানে প্লাস মাইনাস চিহ্ন দেবে। ক্লিয়ার? মানে কোনো কিছু স্কোয়ার সমান যেইটা হয়, শুধু এইটার মান কিন্তু প্লাসেও বেরোয় আর মাইনাসেও বেরোয়। ক্লিয়ার? এই অপশানটা দেখো তোমাদের উত্তরে আছে, প্লাস মাইনাস √ওভার AC, অপশানে দেখো অপশান ডিতে আছে। হলো, এটা অপশান ডিতে। আচ্ছা, এরপরে দেখো এই যে অঙ্কটা, এটা কিন্তু আমরা কিন্তু 2-এর আই, এটা 2-এর আই তোমরা স্কুল, আমি আর করাবো না, কোন স্কুলে আছে লিখে দিচ্ছি। স্কুল 2তে, স্কুল 2তে আছে 2-এর দাগের 2টো আই। হলো, এর সঙ্গে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তবু বলে দিচ্ছি, একে বর্গমূল করবে। হলো, বর্গমূল করলে ভাগশেষ একটা থেকে যাবে। এবারে যেটা আসবে সেটার পরেরটার বর্গ করবে। ক্লিয়ার? করে এটার সঙ্গে বিয়োগ করবে। ক্লিয়ার? মুখে বলে দিলাম, যদি সমস্যা হয় আমার চ্যানেলে গিয়ে স্কুল 2তে গিয়ে দেখবে, দ্বিতীয় স্কুলে দেখবে। তারপরে দেখো, তাহলে 2-এর প্রথমটা করলাম না, 2-এর দ্বিতীয়টা করছি। দুটি বাড়ির দামের অনুপাত দিয়েছে 4:3। তাহলে আমি কি লিখতে পারি? যে প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম, তাই না? দামের অনুপাত কত? 4:3, মানে 4/3। ওকে, এবারে দেখো এখানে দ্বিতীয় বাড়ির দাম দিয়েছে, তাহলে দ্বিতীয় বাড়ির জায়গায় দ্বিতীয় বাড়ির দামটা বসাবো। তাহলে এইটা বার করতে হবে। তাহলে প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দামটা কত? 420,000 সমান 4/3। তাহলে এইটা বার করব। তাহলে এটা কি ভাগ আছে, সমান চিহ্নের সেপাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে অতএব
প্রথম বাড়ির দাম সমান কত? 4/3 গুণিত কত? 420,000। ওকে, দেখো এটা 3-এ কাটবে। 3 একে 3, 1 12, 3 4 12 আর 4টে 0। ওকে, এটা গুণ করলে কত হবে? 4টে 0 বসিয়ে দাও, আর 14 4 56 হলো এই টাকাটা। তাহলে দ্বিতীয় বাড়ির দাম এই টাকাটা। তারপরের অঙ্কে চলো। তারপরের অঙ্ক দেখো, বলছে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। তাহলে আমি কি লিখতে পারি, যে ধরি তাহলে জলের পরিমাণ কত? 100 নাকি? তাহলে জল জমে বরফ হলে তখন কত হবে? 110 হবে, 110 একক, তাই না? তারপরে দেখো প্রশ্ন বলছে জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত, মানে এটা জলের পরিমাণ। হ্যাঁ, এই যে কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তন। হ্যাঁ, বরফ হতে কি আয়তনটা, এইটা হচ্ছে জল, এইটা, এই দুজনের অনুপাত। অতএব নির্ণয় মানে যেটা নির্ণয় করতে বলেছে, নির্ণেয় অনুপাত কত হবে? তাহলে 100:110, তাই তো? তাহলে 100:110 যদি হতো 0 0 কেটে যাবে, তাহলে কী হবে? 10:11। দেখো তার পরের অঙ্কটা বলছে একটি কয়লার খনিতে একটি লিফট মাটি থেকে শুরু করে প্রতি মিনিটে, মানে 1 মিনিটে 6 মিটার নামছে। তাহলে বলছে 30 মিনিট পরে তার অবস্থান কোথায় হবে? তাহলে 1 মিনিটে যদি 6 মিটার নামে, তাহলে 30 মিনিটে কত বেশি, মানে 30 6 কত 180 মিটার নিচে নামবে, মানে 180 মিটার নিচে থাকবে, ওটাই অবস্থান হবে। খুব সহজ অঙ্ক। যদি এমনি যদি তোমাকে বোঝানো হয়, ধরো এইটা ধরো ভূমি, ক্লিয়ার? ভাবো এই ভূমিটা আমি 0 ধরলাম, ক্লিয়ার? তাহলে এবার ধরো 1 2 3 4 এরকম করে হলো। এবারে নিচে আমি মাইনাস ধরছি, -1 -2 -3 -4 হলো, মানে ভূমির নিচের দিকে মাইনাস ধরছি, আর ভূমির ওপরের দিকে প্লাস ধরছি। তাহলে 1 2 3 4 হলো। এবারে দেখো, তাহলে এটা কিন্তু ভূমি, এইটাই ভূমি। দেখো তাহলে 1 মিনিটে তুমি তাহলে লিখে দিতে পারো যে ধরি ভূমির ওপরের দিকে দূরত্ব ধনাত্মক আর নিচের দিকে দূরত্ব ঋণাত্মক। ওকে, লিখে দিতে পারো। এবার যেহেতু 2 নম্বর আছে, বেশি লেখার দরকার নেই, যদি 3 4 থাকে লিখবে। ওকে দেখো লিখে দিয়েছি যে ধরি ভূমির ওপরের দিকে দূরত্ব ধনাত্মক, এবং এই যে ভূমির ওপরের দিকে ধনাত্মক আর ভূমির নিচের দিকে, মানে মাটির নিচের দিকে ঋণাত্মক। তাহলে দেখো অতএব 1 মিনিটে কি বলেছে, এই যে প্রতি মিনিটে হচ্ছে বলছে না, প্রতি মিনিট মানে 1 মিনিটে 6 মিটার নামবে। তাহলে 1 মিনিটে কত নামবে? 6 মিটার নামবে। তাহলে 30 মিনিট বলছে না, 30 মিনিট পরে তার অবস্থান কোথায় হবে? তাহলে 30 মিনিটে বেশি, মানে 6 × 30 সমান 180 মিটার, 180 মিটার নামবে, তাই তো? অর্থাৎ কি,
নিচের দিকে মাইনাস, যেহেতু নিচের দিকে তাহলে কি -180 মিটার যাবে। এটাও লিখতে পারো যদি বেশি নম্বর থাকে, -180 মিটার যাবে। আশা করি বুঝতে পারছো, যেহেতু নিচের দিকে তাই না, তাই মাইনাস। তাহলে কি 30 মিনিট পরে ভূমির 180 মিটার নিচে থাকবে, তাই তো? তাহলে অতএব 30 মিনিট পরে 180 মিটার নিচে থাকবে। প্রশ্ন তো বলেছে 30 মিনিট পরে অবস্থানটা কোথায় হবে। ক্লিয়ার? এবারে দেখো, এবারে যেটা বলছে আবার, যে যদি লিফটটি যদি ভূমির 20 মিটার উঁচু থেকে, মানে আরও 20 মিটার উঁচু থেকে যদি শুরু করতো, তবে 30 মিনিট পরে তার অবস্থানটা কোথায় হবে। ব্যাপারটা বোঝো। বলছে যে যদি লিফটটি ভূমির 20 মিটার উঁচু থেকে, মানে ভূমি তো এইটা, এখান থেকে 20 মিটার উপর থেকে যদি, উঁচু থেকে যদি শুরু করতো, তবে 30 মিনিট পরে কত হবে। তাহলে যেটা হয়েছে, মানে ভূমি থেকে যেটা হয়েছে এইটা, তাহলে আরও ভূমির ওপর থেকে যদি 20 মিটার উঁচু থেকে হতো, তাহলে এইটার সঙ্গে +20 হচ্ছে করে দেবে, তাই না? এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। সেটা লিখবে যে অতএব 180 + 20 হলো সমান -160। ওকে, 160 মিটার, 160 মিটার নিচে থাকতো, 160 মিটার নিচে থাকতো। ওকে, আর বেশি কিছু লেখার দরকার নেই এইখানটায়। দ্বিতীয়টি বলে লিখতে পারো। তাহলে এখানে লিখে দেবে যে -160 মিটার নিচে থাকতো যদি, এটা কেটে দিচ্ছি, ওকে, যদি 20 মিটার উঁচু থেকে শুরু করতো। ওকে, যদি 20 মিটার উঁচু থেকে শুরু করতো। এটাকে তুমি এভাবেও লিখতে পারো। এই অংশটাকে, শেষের অংশটাকে প্রথমে লিখবে, যে যদি 20 মিটার উঁচু থেকে শুরু করতো, তাহলে এইটা প্লাস এইটা সমান এত মিটার নিচে থাকতে হলো, সেটা লিখলেও হবে। আমি যেহেতু এটা লিখে ফেলেছি আগে, তার জন্য এই অংশটা শেষে লিখলাম। তারপরের অঙ্কে চলো। তারপরের প্রশ্নটা দেখো, এই যে মান নির্ণয়, এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের 2 নম্বর, মানে দ্বিতীয় স্কুলে, কিংবা দ্বিতীয় স্কুল নয়, তৃতীয় স্কুলে, ওকে, আমি লিখে দিচ্ছি তোমাদের, তোমরা সেই ভিডিওতে গিয়ে দেখে নেবে। স্কুল 3-তে 3-এর দাগের ভি, ওকে, স্কুল 3-তে 3-এর দাগের ভিতে করানো হয়েছে, দেখে নেবে। তার পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজ মানে কি, ত্রিভুজ মানে 3টে বাহু, ওকে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। দেখো এইটা, 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 তার পরিসীমা, যে কোনো ত্রিভুজের মাথায় রাখবে, তার পরিসীমা বার করতে হলে পরিসীমার কোনো সূত্র মনে না রেখেও শুধু 3টে বাহুর দৈর্ঘ্যকে যোগ করে দিলেই পরিসীমা হয়ে যায়। শুধু পরিসীমার ক্ষেত্রে, কিন্তু ক্ষেত্রফল নয়। যে কোনো ত্রিভুজের পরিসীমা বার করতে হলে তার বাহুগুলোর দৈর্ঘ্য যোগ করলেই পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে এটা তাহলে কত হবে, x+2 প্লাস x-3 প্লাস x+4 সমান, তাহলে কত হবে দেখো, একটা x, দুটো x, তিনটে x, 3x, 4, 5, 6, 6 থেকে 3 বাদ দাও, কত হবে 3, এটা সেমি। ওকে,
করো। এটা তাহলে কি ত্রিভুজের পরিসীমা, এত সেমি ত্রিভুজটির পরিসীমা। এটা ঘুরিয়ে লিখে হলো, তুমি লিখতে পারো যে প্রথমে লিখে নিতে পারতে যে ত্রিভুজটির পরিসীমা সমান এই তিনটে যোগ করে এইটা হলো, যেটা লিখবে ঠিক। তার পরের অঙ্কে যাচ্ছে। তার পরের অঙ্কটা দেখো, এইটা সরল করতে বলছে, দেখো আমি তুলে নিয়েছি এইটা। তাহলে একে আমি কী লিখতে পারি, এটা 3x² থাকলো প্লাস এই এক্সটাকে গুণ করবো, এক্স গুণ করলে কত হয় x² প্লাস 2 আর x গুণ করলে কত হয় 2x, এটা -3x আর 2x গুণ করলে কী হবে, এর এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6 x²। তারপর এর সঙ্গে এইটা প্লাসে মাইনাসে মাইনাস, 3x আর 1 গুণ করলে কী হয় 3x হয়। ওকে, এবারে দেখো এখান থেকে 3টে x² আর একটা x², 4টে x², 4টে x² থেকে 6টা x² বাদ দিলে কটা হবে, তাহলে মাইনাস 2টো x² হয়ে গেল। আর বাকি থাকলো এর দুজন, 2টো x থেকে 3টে x বিয়োগ করলে কত হবে -x। ওকে, এটাই উত্তর। তারপরের অঙ্কটা দেখো, পলাশবাবু প্রতি মাসে মানে 1 মাসে হলো 1 মাসে 8x টাকা আয় করেন। এবারে বলছে প্রতি মাসে এত টাকা ব্যয় করেন, তাহলে আয় করে এইটা আর ব্যয় করে এইটা, তিনি সঞ্চয় করেন কত। ধরো ভাবো তোমার বাবা 100 টাকা আয় করে আর ব্যয় করে মানে খরচ করে 50 টাকা, তাহলে আর থাকলো কটা, যেটা জমা, তাহলে 100 বিয়োগ 50, তাই তো, তাহলে 50 টাকা জমা থাকলো। তার মানে আয় থেকে ব্যয়টা বিয়োগ করতে হবে, তাহলে সঞ্চয় বার করতে হয় কেমন, আয় বিয়োগ ব্যয়। এটাকে তাহলে করে দিচ্ছি, দেখো তাহলে সঞ্চয় করেন কি লিখবো তাহলে, আয় বিয়োগ ব্যয়, আয় কত 8x বিয়োগ 3x - 15। ওকে, তাহলে 8x, এটা মাইনাস কত 3x, মাইনাসে মাইনাসে প্লাস 15। তাহলে এই টাকাটাই না, এটাকে বিয়োগ করা যাবে, 8x থেকে 3x বাদ দিলে কত হবে 5x, তাহলে 5x প্লাস 15 এই টাকাটা সঞ্চয় করে। আচ্ছা দেখো এইটা একটু মিস্টেক হয়েছে, একটু দেখে নাও। এই যে একটা x, দুটো x আর 3টে x, আর এই যে 4 2 6, 6 থেকে 3 বাদ গেলে 3 হবে হলো, এটা মাইনাস হয়ে গেছে। ওকে, এটা একটু সংশোধন করে নেবে, তারপরে তো যেটা ঠিক আছে। তারপরে এই অঙ্কটা যেটা আমরা করছি, 8x থেকে আমরা এইটা বিয়োগ করছি। তাহলে দেখো এই অঙ্কটা তোমাদের দিয়েছে যে প্রতি মাসে আয় এটা আর প্রতি মাসে ব্যয় এটা, তাহলে সঞ্চয় এটা কি, এটা যে সঞ্চয় করেন এটা হচ্ছে প্রতি মাসে লিখবে, তাই না, আমরা তো এটা প্রতি মাসে বার করছি, প্রতি মাসে সঞ্চয় করেন এইটা মাইনাস এইটা। এবার প্রশ্ন দিয়েছে বছরে, বছর মানে কি 12 মাসে, এটা কিন্তু বইতে কিন্তু বছরে নেই, এটা মাথায় রাখবে। তাহলে 12 মাসে মানে কি, 1 মাসে যদি সঞ্চয় এটা হয় তাহলে 12 মাসে কি বেশি হবে, গুণ করতে হবে। তাহলে অতএব বছরে, বছরে মানে 12 মাসে, তাই তো, বছরে সঞ্চয় করেন কত হবে, এটার সঙ্গে 12 গুণ করব, তাহলে 12 5-এ কত 60x প্লাস 12 আর 15 গুণ করতে হবে 180। ওকে, তাহলে বছরে সঞ্চয় করেন এই টাকাটা। এইরকম ছোটোখাটো পরিবর্তন কিন্তু পরীক্ষা হলে করে দেবে, তো সাবধানে থাকবে। ওকে, তারপরের শেষ অঙ্কটি দেখো, বলছে একটি বাড়ি রং করতে 22 জন শ্রমিকের 10 দিন সময় লাগে, 11 জন শ্রমিক ওই বাড়িটি কত দিনে রং করবে। ওকে, একে যেহেতু সমানুপাতে করতে হবে এরকম কিছু বলার নেই, যদি বলা থাকে তো সমস্যা তৈরি করতেই হবে, নাহলে নম্বর কিন্তু দেবে না, নাহলে এমনি সরাসরি ঐকিক নিয়মে করে দিতে পারো হলো। যেহেতু কিছু বলা নেই, বললে লক্ষ্য রাখবে প্রশ্ন পড়ে অনেক প্রশ্নে লেখা থাকে যে সমানুপাতে করতে হবে।
যেহেতু হচ্ছে বলা নেই এমনি করে দিচ্ছি যে 22 জন শ্রমিকের শ্রমিকের 10 দিন সময় লাগে। তাহলে একজন শ্রমিকের কত, 22 জনের যদি 10 দিন লাগে, একজনের নিশ্চয়ই বেশি লাগবে। তো বেশি হলে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 11 জনের কতদিন কম লাগবে। যেই লাইনটা করবে তার আগের লাইন দিয়ে কিন্তু ভাবতে হয়। আমি তৃতীয় লাইনটা করছি, তাহলে দ্বিতীয় লাইন থেকে ভাববো যে একজনের যদি এতদিন লাগে তাহলে 11 জনের কম লাগবে, কম লাগলে ভাগ করতে হবে। 10 × 22/11, 11 2 22 সমান কত, 10 2 20, 20 দিন সময় লাগবে। ক্লিয়ার। তারপরে দেখো একদম শেষের দাগে যেটা আছে দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে করতে হবে আমাদের। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে PQR অঙ্কন করতে বলছে। ওকে, তাহলে 4 দাগে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে PQR অঙ্কন করো। 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলছে। দেখো 60 ডিগ্রি কোণ কীভাবে আঁকবো, একদম প্রথমে কি করব, একটা সরল রেখা অঙ্কন করতে হবে। দেখো আমি স্কেলের সাথে তাহলে একটা সরলরেখা আঁকলাম। এবার 60 ডিগ্রিটা কেমন আঁকবো, যে কোনো একটা মাপ নিয়ে এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই মাপটা একই রেখেই প্রথমবার যেটা আমরা কেটে নিই এটাই 60 ডিগ্রি। ওকে, তোমরা একটু ধৈর্য সহকারে এই ছেদগুলোতে বিন্দু দেবে, দিয়ে এটা একটু ধৈর্য দিয়ে টানবে। তাহলে এই কোণটা কিন্তু 60 ডিগ্রি। নাম দিয়ে দাও 0। এখানে আচ্ছা, এখানে PQR দিয়েছে, তাহলে আমি P দিচ্ছি, এটা কিউ, হ্যাঁ 0 নয়, PQR। তাহলে এই কোণটা কত, 60 ডিগ্রি। এবারে কি বলছে দেখো, কিউআর বাহু কোনটা, এইটা। আচ্ছা, নামটা বোধহয় একটু ভুল দেওয়া হলো। কিউআর বাহু, তাহলে এটাকে আমি আর করে দিচ্ছি, হলো এটা আর, এটাকে পি। কেন বলো দেখি, এই যে কিউআর বাহুকে আর এর বিপরীত দিকে, এই যে কিউআর বাহুকে আর এর বিপরীত দিকে মানে এদিকে, হ্যাঁ, এস বিন্দু পর্যন্ত, এখানে ইচ্ছে খুশি একটা বিন্দু বলে দিয়েছে, ভালো করে বোঝো। বলছে কিউআর বাহু তো এইটা, এবার আর এর বিপরীত দিক তো এইটা, এই বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত, মানে ইচ্ছা খুশি এই একটা বিন্দু ধরো, এইটা ধরো এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দাও। এবার বলছি কিনা PQS, দেখো PQS এটা তো হচ্ছে না। আচ্ছা, আরেকবার দেখে নিচ্ছি। PQR হলো PQR। আচ্ছা দেখো, ঠিকই আছে আমাদের। দেখো PQS, এটা কিন্তু আমি আর ভেবেছি, এটা কিন্তু পি হলো। PQS এইটাকে সমদ্বিখণ্ড করতে বলেছে। তাহলে আমি এইটা একটু এঁকে নিই পুরোটা। ক্লিয়ার। এই কোণটাকে সমদ্বিখণ্ড করতে বলেছে। তাহলে এই কোণটাকে আমি হাফের বেশি মাপ নিয়ে নাও, এদিক দিয়ে বৃত্তচাপ, এদিক দিয়ে বৃত্তচাপ। ওকে, তাহলে এইটা থেকে এইটা জুড়ে দিলেই হয়ে যাবে। অঙ্কটাতে একটু নতুনত্ব হলেও তোমাদের মনে হতে পারে। হলো, তাহলে PQSকে সমদ্বিখণ্ড করা হলো। ওকে, আপাতত এই স্কুলটা শেষ হয়ে গেল। আমরা পরের ভিডিওতে পরের স্কুলগুলো এইভাবে একইভাবে প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। এই অঙ্কটা আর একবার বলে দিচ্ছি। দেখো, প্রথমে বলছে PQR একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলছে।
আমি একটা সরলরেখা টেনেছি, এখানে 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। তাহলে এটা পি কিউ আর হলো। এবারে বলছে আর এর বিপরীত দিকে, মানে আর তো এদিকে, এর বিপরীত দিকে এইটা, এর বিপরীত দিকে এস বিন্দু পর্যন্ত এই কিউ আর বাহুকে, এই কিউ আর বাহুটাকে বাড়িয়ে দিতে বলছে হলো। তাহলে পি কিউ এস এই কোণটাকে আবার সমদ্বিখণ্ড করতে বলেছে। ক্লিয়ার?